কাহিনী হলো ধানগড় গ্রামের চম্পা আম্মার, যার বয়স হয়েছিল প্রায় 60 বছর। উনি সবচেয়ে প্রবীণতম মহিলা ছিলেন, কিন্তু তাকে দেখে কেউ বলতে পারবে না। দৃঢ় উদ্দেশ্য এবং একগুঁয়ে শরীর নিয়েও তিনি শিশুদের পাড়াতে পিছপা হতো না। আরে তোমরা কি করছো বাচ্চারা? কেউ কি এভাবে আম পাড়ে নাকি? তাহলে কি করে ভাঙতে হয় ঠাকুমা? দা, আমাকে পাথরটা দাও, আমি দেখাচ্ছি কি করে আম পাড়তে হয়। বাহ ঠাকুমা, তোমার দেখছি তুলনাই হয় না। তো এরকমই ছিল আমাদের চম্পা আম্মা। প্রসঙ্গত দুনিয়াতে কোনো জিনিসেরই অভাব ছিল না তার। ভালো সংসার, পুত্রবধূ, গ্রামের সম্মান সবকিছুই ছিল। কিন্তু এই সবের মধ্যে একটি জিনিস ছিল তার সবচেয়ে প্রিয়, ওনার পুরনো তাড়পত্রী দিয়ে তৈরি ছাতা। দাদা, দেখে নিয়েছেন তো সব? হ্যাঁ বৌদি। আচ্ছা, কত টাকা হবে এগুলোর? এর 50 টাকা হলো বৌদি। কি, শুধু 50? না না, 100 টাকা তো দিন। না, সেটা হতে পারবে না বৌদি। আচ্ছা দাঁড়াও, এই নাও দাদা, এখন তো 100 টাকা বাড়াও। অনেক পুরনো আর মজবুত ছাতা, এত বছর হয়ে গেছে, একটুও ভাঙেনি। আচ্ছা, কই দেখাও দেখি। আরে কি হচ্ছে এইসব? মা, তুমি তুমি এখানে কি করছো? আমি কি করছি আর তুই কি করছিস? তুই জানিস এই ছাতাটা আমার কত প্রিয়। হ্যাঁ আম্মা, কিন্তু ছাতাটা অনেক পুরনো হয়ে গেছিল, তাই। এই জন্য তুই এটা বিক্রি করছিলি, তাই তো? না, আমি এটা বিক্রি করতে দেব না। কিন্তু আম্মা, ছাতা বিক্রি হতে দেখে আম্মা খুব দুঃখ পেলেন। কিন্তু প্রশ্ন ছিল যে এই সাধারণ ছাতার জন্যে আম্মার এত ভালোবাসা কেন? নেহার মনে নানা প্রশ্ন জাগতে শুরু করে। রাহুল, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বলো না। আজ আম্মার পুরনো ছাতাটা বিক্রি করার চেষ্টা করছিলাম। তুমি কি ঠাকুমার পুরনো ছাতাটা বিক্রি করতে গিয়েছিলে? আরে এত আশ্চর্য হচ্ছ কেন? আরে ওই ছাতাটা ঠাকুমার পছন্দসই ছাতা, কাউকে হাত দিতে দেয় না। কিন্তু কেন? কারণ ওনার ছোটবেলায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে... ভবিষ্যৎবাণী? ঠাকুমা তখন অনেক ছোট ছিলেন, কিন্তু জানি না স্কুল থেকে ফেরার সময় একদিন একজন বাবা ঠাকুমার হাতে ওই ছাতাটা দেখে একটা অদ্ভুত ভবিষ্যৎবাণী করে দেন। মনে হচ্ছে এই ছাতাটা তুমি খুব ভালোবাসো। তো বেশ ভালো খবর, এই ছাতাটাকে ভালো করে খেয়াল রেখো তুমি। এই ছাতাটা কোনো সাধারণই মনে হচ্ছে, তবে মনে রেখো এই ছাতাটাই তোমাকে ভবিষ্যতের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, তোমার প্রাণও। সেই জন্য এটাকে সামনে রেখো। কি, একটা পুরনো ছাতা প্রাণ বাঁচাবে? এটা তো যাচ্ছে তাই। এখন সেটা তো আমিও জানি না, কিন্তু ঠাকুমা তো এটাই মনে করেন যে, তাই ওনাকে আমি কষ্ট দিতে চাইও না। আর তুমি ওরকম কিছু করো না যাতে উনি রাগ করেন। ঠিক আছে। নেহা এসব কথা বিশ্বাস না করলেও এখন সে বুঝতে পেরে গেছে যে ছাতাটা শুধু একটা বস্তু নয়, আম্মার হৃদয়ের একটা টুকরো। আম্মা, আরে বৌমা, এসো এসো, ভেতরে এসো। আম্মা, আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? কিসের জন্য? আমি তোমার ছাতা স্পর্শ করেছি, তোমাকে রাগিয়েছি। আরে আমি তো ওই কথাটা ভুলেই গেছি। ভুল তো হয়েই যায় বৌমা। আর রাহুল আমাকে বলল যে তুমি এই ছাতাটা কেন পছন্দ করো। যদিও আমি ভবিষ্যৎবাণীর ওপরে বিশ্বাস করি না, তবে যদি আপনি করেন তাহলে আমি ছাতাটাকে কিছু হতে দেব না। আম্মার চোখ ভরে আসে। উনি নিজেকে ভাগ্যবান ভাবতে শুরু করেন যে এত বুদ্ধিমান বউ পেয়েছেন উনি। খুব জোরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আম্মার অস্বস্তি বোধ হয়। নেহা, নেহা। কি হয়েছে আম্মা? আরে রাহুল, রাহুল কোথায়? এখনো তো অফিস থেকে ফেরেনি। আসেনি? হে ভগবান, ও রক্ষা করো। আম্মা ভয় পেও না, মরশুমটাই খারাপ আজকে। জানি না নেহা, আমার মন ঘাবড়ে যাচ্ছে। নেহার কথা শুনে আম্মা শান্ত হয়ে যায়, কিন্তু জানি না কেন আম্মার আবার ভয় পেতে শুরু করে। তক্ষুনি হঠাৎ বৃষ্টি আরো জোরে হয় আর ক্রমাগত বাড়তেই থাকে। আরে কি হচ্ছে? এত জোরে বৃষ্টি, আর রাহুলও এখনো পর্যন্ত অফিস থেকে ফেরেনি।
এখন আমি কি করব? হঠাৎ আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করে। গাছপালা প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে, আর কেউ কেউ ভেঙেও পড়ে। মনে হচ্ছিল যেন প্রকৃতি সর্বনাশ ডেকে আনছে। নেহা এবং আম্মা দুজনেই খুব ঘাবড়ে গিয়েছিল, এবং রাহুলেরও কোনো চিহ্ন ছিল না। তক্ষুনি নেহা 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 দেখতে পায় আম্মা ভয়ের চোটে নিজের ছাতা হাতে নিয়ে নেহার দিকেই এগিয়ে আসছে। হ্যাঁ আম্মা। রাহুল কোথায়? ওকে এক্ষুনি বাসায় ডাক, আমার ঠিক লাগছে না। তুই এক্ষুনি ওকে ডাক। আম্মা আম্মা শান্ত হয়ে যাও। না, তুই বুঝতে পারছিস না, খুব জোরে বৃষ্টি হচ্ছে, কিছু একটা হচ্ছে। আম্মা, আমি রাহুলকে ফোন করেছি, কিন্তু ওর ফোন কাজ করছে না। কি? হে ভগবান! নেহার কথা শুনে আম্মা আরো ভয় পেয়ে যায়। আম্মা কিছুই বুঝতে পারছিল না। তক্ষুনি আম্মার চোখ পড়ে জানালার দিকে। উনি দেখতে পান যে গ্রামে সমুদ্রের জল বাড়তেই চলেছে। গ্রামের অর্ধেকের বেশি এলাকা জলে তলিয়ে গেছে। গ্রামবাসীরা জলে সাঁতার কাটছিল। তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হলো না। তক্ষুনি জলের একটা বড় ঢেউ আম্মার বাড়ির দিকে বাড়তে শুরু করে, যার কারণে আম্মা আরো ভয় পায়। নেহা নেহা দেখ! না! নেহা আর আম্মা পালানোর চেষ্টা করছিল। তক্ষুনি সেই বড় ঢেউ আছড়ে পড়ে তাদের বাড়িতে। দেখতে দেখতে গোটা গ্রাম জলে তলিয়ে যেতে শুরু করে। আকস্মিক বন্যায় পুরো গ্রাম তছনছ হয়ে যায়। আম্মা আম্মা, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি বাবু। ভাগ্যিস, জানি না রাহুল কোথায়। নেহা এবং আম্মা রাহুলের জন্য চিন্তিতই হচ্ছিল। তক্ষুনি তাদের চোখ পড়ে দূরে জলে সাঁতার কাটা একজন মানুষের ওপর। সেটা রাহুল ছিল। বেচারা নিজের প্রাণ বাঁচানোর জন্য আম্মা আর নেহার দিকে সাঁতার কাটছিল। আম্মা, ওই যে রাহুল! রাহুল, রাহুল সোনা! ঠাকুমা, ঠাকুমা! বাবু, এদিকে আয়। রাহুল কোনো রকম ভাবে সাঁতরে নেহা আর আম্মার কাছে আসে, কিন্তু জল থামার নামই নিচ্ছিল না। তক্ষুনি নেহা, রাহুল সোনা, ভয় পাস না, আমি আছি তো। তারপর আম্মা জল থেকে হাত তুলে ছাতা খুলতেই একটা অলৌকিক ঘটনা ঘটে ওঠে। ছাতা খোলা মাত্রই সেটা নিজে নিজে অনেক বড় হয়ে যায়। এত বড় যে গ্রামের মানুষরা একে একে তার উপরে উঠতে শুরু করে আর জল থেকে বেঁচে যায়। আস্তে আস্তে, সবাই আস্তে আস্তে এসো, একদম ঘাবড়াবে না। ঠাকুমা, ঠাকুমা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ সোনা, এখন সব ঠিক আছে। শেষ পর্যন্ত জাদুকরি ছাতার কারণে সবকিছু ভালো হয়ে যায় আর গ্রামবাসীরা বেঁচে ওঠে। দেখলে, আমি তোমাকে বলেছিলাম না, শেষমেশ এই ছাতাই কাজে দিল। তো কিছু এরকমই ছিল ধনগড় গ্রামের আম্মা আর ওনার তারপত্রী ছাতার কাহিনী।